ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। ঠিক, যুবদল, ছাত্রদল, এই মার্কেট থেকে কে টাকা তোলে? নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিকই সংসদে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মির্জা আব্বাস তাকে ভোটের মাঠে হারালেও সংসদের দরজা থেকে তাকে আটকাতে পারেননি। কারণ গতকালের নির্বাচনে শুধু এমপি নির্বাচনই হয়নি, হয়েছে সেই ঐতিহাসিক গণভোট নির্বাচন। আর এই গণভোটে দেশের মানুষ হ্যাঁকে জয়যুক্ত করেছে। আর এই উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমের মাধ্যমে এনসিপি থেকে এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমার দায়িত্ব বেড়ে যাচ্ছে। আমি এই বিজয়টা নাসিরউদ্দিনের বিজয় হবে না ইনশাল্লাহ, ওই বিজয়টা শহীদ উসমান হাদি ভাইয়ের বিজয় এবং আমাদের যারা শহীদ হয়েছে তাদের বিজয়। ভোটের মাঠে হেরে গিয়েও কি সংসদে যাওয়া সম্ভব? আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও রাজনীতির এই নতুন দাবা খেলায় ঠিক সেটাই ঘটেছে। বরং রাজকীয় হালে বুক ফুলিয়ে সংসদে ঢুকতে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ঢাকা ৮ আসনের খেলা এখানেই থামছে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। বলা হচ্ছে টেম্পারিংয়ের মাধ্যমে রেজাল্ট গড়িমসি করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পরাজিত করা হয়েছে ভোট কারচুপির মাধ্যমে। যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারির নিশ্চিত বিজয় ছিল, সেই জায়গায় মির্জা আব্বাসকে জয়ী করা হয়েছে। এরকম দাবি, এরকম কথা বলা বলি হচ্ছে, কানাকানি হচ্ছে, কানাঘষা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে প্রশ্ন করছে যে তাহলে কি এখানেই শেষ? মির্জা আব্বাসের পিছু ছেড়ে দিল নাসিরউদ্দিন পাটোয়ারি? না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, সংসদে যাচ্ছে, পার্লামেন্টে যাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। ছাড়ছেন না মির্জা আব্বাসের পিছু। বলতে পারেন কিভাবে, সেটি বুঝিয়ে বলছি। তবে তার আগে বলে রাখি, ঢাকা ৮ আসনের নির্বাচনী ফলাফল পুনরায় কাউন্ট করতে আহ্বান করেছে এনসিপি নির্বাচন কমিশনকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এনসিপির পক্ষ থেকে ঢাকা ৮ আসনের ভোট পুনরায় গণনা করার জন্য আবেদন করা হয়েছে। তবে এই ভোট গণনার পরেও যদি নাসিরউদ্দিন পাটোয়ারি পরাজিত হয়, তারপরও সে যেতে পারবে পার্লামেন্টে, সংসদ সদস্য হিসাবে দেখতে পারবো আমরা তাকে। সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে এবারে গণভোট হয়েছে। ব্যালটের সাথে সাথে হা বা না ভোট দিয়েছে জনগণ। ৮০% মানুষ দেশের হা ভোটে ঠিক দিয়েছে, সম্মতি জানিয়েছে। এই উচ্চকক্ষ আনুপাতিক হারে পিআর পদ্ধতির এই নির্বাচনের কারণে এই গণভোটের মাধ্যমে নাসিরউদ্দিন পাটোয়ারি যেতে পারে পার্লামেন্টে, সংসদ সদস্য হিসেবে নিতে পারে শপথ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন, কিভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি পার্লামেন্টে যাচ্ছে পরাজিত হয়েও, ছাড়ছেন না মির্জা আব্বাসের পিছু। মাত্র ৩ থেকে ৪ হাজার ভোটের ব্যবধানে হেরে গেছেন জুলাই বিপ্লবের অগ্নিকণ্ঠ নাসিরউদ্দিন পাটোয়ারি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গল্প এখানেই শেষ, কিন্তু ব্রেকিং নিউজ হলো নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিকই সংসদে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মির্জা আব্বাস তাকে ভোটের মাঠে হারালেও সংসদের দরজা থেকে তাকে আটকাতে পারেননি। কারণ গতকালের নির্বাচনে শুধু এমপি নির্বাচনই হয়নি, হয়েছে সেই ঐতিহাসিক গণভোট নির্বাচন। আর এই গণভোটে দেশের মানুষ হ্যাঁকে জয়যুক্ত করেছে। জুলাই সনদের এই হ্যাঁ জয়ের ফলে বাংলাদেশের সংবিধানে যুক্ত হয়েছে উচ্চকক্ষ বা আপার হাউস। আর এই উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমের মাধ্যমে এনসিপি থেকে এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রথমেই ঢাকা ৮ আসনের ব্যাটেলফিল্ডের দিকে একটু তাকানো যাক। মির্জা আব্বাস এই এলাকার মুকুটহীন সম্রাট হিসেবে পরিচিত ছিলেন। তার ছিল হাজার হাজার কোটি টাকা,
এবং দশকের পর দশক ধরে তৈরি করা ভোট ব্যাংক। তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যার সম্বল ছিল শুধুই সাহস আর তারুণ্য। বিশ্লেষকরা ভেবেছিলেন আব্বাস অন্তত 20 থেকে 30 হাজার ভোটের ব্যবধানে জিতে যাবেন, কিন্তু ফলাফল দেখে বিএনপির হাইকমান্ডেরও কপালে ভাঁজ পড়েছে। মাত্র 3 থেকে 4 হাজার ভোট। এটি কোনো পরাজয় নয়, এটি নাসিরের জন্য এক বিশাল মোরাল ভিক্টরি বা নৈতিক বিজয়। মতিঝিল, শাহজাহানপুর আর পল্টনের মতো এলাকায় যেখানে বিএনপির একচ্ছত্র আধিপত্য, সেখানে নাসিরউদ্দিন যেভাবে নেক টু নেক ফাইট দিয়েছেন তা প্রমাণ করে তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ বিকল্পকে খুঁজতে চেয়েছে। তবে এই আসনে শেষ পর্যন্ত মির্জা আব্বাস তার গৌরবকে সমুন্নত রেখেছেন। নাসিরউদ্দিনের সংসদে যাওয়ার পথটি তৈরি করে দিয়েছে গতকালের গণভোট। জুলাই সনদে স্পষ্ট বলা ছিল সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষে থাকবে 300 আসন এবং উচ্চকক্ষে থাকবে 100 আসন। নিম্নকক্ষে সরাসরি ভোটে জিততে হয়, যা পেশি শক্তি আর টাকার খেলা, কিন্তু উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হয় রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত মোট ভোটের অনুপাতে। অর্থাৎ সারা দেশে এনসিপি যদি 5% ভোট পেয়ে থাকে, তাহলে এই টোটাল 100 আসনের মধ্যে এনসিপির 5 জন যাবে উচ্চকক্ষে। এই অনুপাতের ভিত্তিতে এবার এনসিপি উচ্চকক্ষে বেশ কয়েকটি আসন পেতে যাচ্ছে। আর এনসিপির শীর্ষ নেতা এবং জুলাই বিপ্লবের আইকন হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি সেই তালিকার 1 নম্বরে আছেন। সুতরাং নিম্নকক্ষে থাকবেন মির্জা আব্বাস, কিন্তু উচ্চকক্ষে থাকতে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। অর্থাৎ বাংলাদেশের মানুষ আবারও নাসিরউদ্দিন পাটোয়ারির বজ্রকণ্ঠ শুনতে যাচ্ছে। উচ্চকক্ষ মূলত আইন পর্যালোকের ভূমিকা পালন করবে। নিম্নপক্ষে নির্বাচিত এমপিরা এলাকার উন্নয়ন বা স্থানীয় সমস্যা নিয়ে ব্যস্ত থাকলেও উচ্চকক্ষের সদস্যদের কাজ হবে রাষ্ট্রের নীতি নির্ধারণ বা পলিসি মেকিং। এখানেই নাসিরউদ্দিন পাটোয়ারির আসল কারিশমা দেখা যাবে। তিনি শুধু একজন এমপি হিসেবেই যাচ্ছেন না, তিনি যাচ্ছেন জুলাই বিপ্লবের মস্তিষ্ক হিসেবে। এনসিপি থেকে আনুপাতিক হারে নির্বাচিত হয়ে তিনি যখন উচ্চকক্ষে বসবেন, তখন তার কাজ হবে রাষ্ট্র সংস্কারের ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করা। পুলিশ সংস্কার, সংবিধানের গণতান্ত্রিকীকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা, এই বিষয়গুলোতে নাসিরউদ্দিনের গভীর পড়াশোনা ও ভীষণ রয়েছে। সংসদে তিনি কোনো লজিক ছাড়া কথা বলবেন না, বরং ডাটা ও তথ্যের ভিত্তিতে কথা বলবেন। তার এই ইন্টেলেকচুয়াল পলিটিক্স বা বুদ্ধিভিত্তিক রাজনীতি সংসদের মানকে অনেক গুণেই বাড়িয়ে দিবে। মির্জা আব্বাস ঢাকা 8 আসনে বিজয়ী হয়েছেন। তিনি একজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান। ঢাকার রাজনীতি তার নখদর্পে। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি নতুন প্রজন্মের প্রতিনিধি, যার রক্তে আছে পরিবর্তনের স্পৃহা। একই এলাকার এই দুই নেতা, একজন নিম্নকক্ষে এবং একজন উচ্চকক্ষে থাকার ফলে সংসদে এক চমৎকার ফিউশন তৈরি হবে। মির্জা আব্বাস তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে এলাকার উন্নয়ন করবেন, আর নাসিরউদ্দিন পাটোয়ারি তার তরুণের শক্তি দিয়ে জাতীয় ইস্যুতে কথা বলবেন। এটি গণতন্ত্রের সৌন্দর্য। নাসিরউদ্দিন পাটোয়ারির সংসদে যাওয়া প্রমাণ করে বাংলাদেশের মেধার রাজনীতির দিন শুরু হয়েছে। তিনি হেরে গিয়েও হারেননি। এই সামান্য ভোটের ব্যবধান তাকে থামিয়ে রাখতে পারেনি, বরং জুলাই সনদ তাকে শোষণ মানে সংসদে নিয়ে আসছে। এটি তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা। তারা দেখলো যদি যোগ্যতা থাকে, সততা থাকে, তবে কোনো না কোনো পথে সংসদে যাওয়া যায়। আগামী 5 বছর নাসিরউদ্দিন পাটোয়ারির বজ্রকণ্ঠ সংসদে যে ঝড় তুলবে, তা হবে গঠনমূলক ঝড়। তিনি সরকারের ভুল ধরিয়ে দিবেন, আবার ভালো কাজের প্রশংসাও করবেন হয়তো। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় উচ্চকক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারি কি আসলেই ভালো করতে পারবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো আমার দায়িত্ব বেড়ে যাচ্ছে। আমি এই বিজয়টা নাসিরউদ্দিনের বিজয় হবে না ইনশাল্লাহ, ওই বিজয়টা শহীদ উসমান হাদি ভাইয়ের বিজয় এবং আমাদের যারা শহীদ হয়েছে তাদের বিজয়। লড়াইটা দ্বিগুণ হবে। সংসদে যেসব চাঁদাবাদ সন্ত্রাসী যদি ঢুকে, এগুলোকে কিভাবে সংসদ থেকে বের করতে হয়, জনগণের সামনে বিচারের মুখোমুখি, সেই লড়াইটা আমরা চালিয়ে যাব। সংসদে তো শেখ হাসিনা ছিল, পার্লামেন্টে অনেকগুলো ছিল, 300 জন বাটপার, চোর, ডাকাত, গুন্ডা, মাস্তান, ওদেরকে আমরা ইন্ডিয়া পাঠিয়ে দিছি। আবার যদি এইসব গুন্ডা মাস্তান আবারই যায়, সেগুলোকে আমরা সাইজ করবো ইনশাল্লাহ। ভোটের মাঠে হেরে গিয়েও কি সংসদে যাওয়া সম্ভব? আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও রাজনীতির এই নতুন দাবা খেলায় ঠিক সেটাই ঘটেছে। মির্জা আব্বাসের কাছে ভোটে হেরেছেন ঠিকই, কিন্তু সংসদের দরজা তার মুখের উপর বন্ধ হয়নি। পেছনের দরজা দিয়ে নয়, বরং রাজকীয় হালে বুক ফুলিয়ে সংসদে ঢুকতে যাচ্ছেন জুলাই বিপ্লবের অগ্নিকণ্ঠ নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, যা শুনছেন তা ভুল কোনো তথ্য নয়। ঢাকা 8 আসনে মির্জা আব্বাস বিজয়ী, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিও এমপি। এই অদ্ভুত সমীকরণটি কিভাবে মিলল? মাত্র 3 থেকে 4 হাজার ভোটের ব্যবধান কিভাবে বাংলাদেশের রাজনীতির ইতিহাস বদলে দিল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই রোমাঞ্চকর রাজনৈতিক নাটকের নৈপথ্যের আসল গল্প। ঢাকা 8 আসন, মতিঝিল, শাহজাহানপুর আর পল্টনের মতো এলাকা নিয়ে গঠিত এই আসনটি বরাবরই বিএনপির দুর্গ, আর এই দুর্গের সেনাপতি মির্জা আব্বাস,
যার অর্থবিত্ত, পেশি শক্তি এবং দশকের পর দশক ধরে তৈরি করা ভোট ব্যাংক সব মিলিয়ে তাকে হারানোটা অনেকটা বাঘের গুহায় গিয়ে বাঘ শিকারের মতো। অন্যদিকে ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি, যার সম্বল ছিল কেবল জুলাই বিপ্লবের চেতনা, তারুণ্যের সাহস আর পরিবর্তনের স্বপ্ন। নির্বাচনের আগে বিশ্লেষকরা ধরেই নিয়েছিলেন আব্বাস অন্তত 20 থেকে 30 হাজার ভোটের ব্যবধানে হেসে খেলে জিতে যাবেন, কিন্তু ফলাফল আসার পর সবার চোখ কপালে উঠল। মাত্র 3.5 থেকে 4 হাজার ভোট। মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে এই সামান্য ভোটের ব্যবধান প্রমাণ করে দিয়েছে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি ছিল। নাসির উদ্দিন পাটোয়ারি হেরেছেন, কিন্তু এই হার আসলে হারের চেয়েও বেশি কিছু। এটি একটি বিশাল নৈতিক বিজয় বা মোরাল ভিক্টরি। কিন্তু আসল টুইস্টটা এখানেই। গল্প এখানে শেষ হয়নি, বরং এখান থেকেই নতুন গল্পের শুরু। মির্জা আব্বাস যখন বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই খবর এলো নাসির উদ্দিন পাটোয়ারিও সংসদের টিকিট পেয়ে গেছেন। কিন্তু কিভাবে? যারা ভাবছেন এটা কোনো অলৌকিক ঘটনা, তাদের বলি এটি অলৌকিক নয়, এটা হলো জুলাই সনদের ম্যাজিক। গতকালের নির্বাচনে আপনারা শুধু এমপি নির্বাচনের জন্যই ভোট দেননি, আপনারা ভোট দিয়েছেন একটি ঐতিহাসিক গণভোটে। আর এই গণভোটে দেশের মানুষ ব্যালট পেপারে হ্যাঁ মার্কায় সিল দিয়ে দেশের শাসন ব্যবস্থায় এক আমূল পরিবর্তন নিয়ে এসেছে। বিষয়টি পরিষ্কার করার আগে যারা এখনো আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ আমরাই সবার আগে আপনার কাছে পৌঁছে দিই। ফিরে আসছি মূল আলোচনায়। জুলাই সনদে স্পষ্টভাবে বলা ছিল বাংলাদেশে সংসদ আর আগের সংসদের মতো থাকবে না। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট বা 2 হাউস পার্লামেন্ট। এর একটি হলো নিম্নকক্ষ বা লোয়ার হাউস, যেখানে 300টি আসন, আর অন্যটি হলো উচ্চকক্ষ বা আপার হাউস, যেখানে আসন সংখ্যা 100। মির্জা আব্বাস জিতেছেন নিম্নকক্ষে। নিম্নকক্ষের নিয়ম হলো যিনি বেশি ভোট পাবেন তিনি জিতবেন। একে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। এখানে টাকার খেলা, পেশি শক্তি আর স্থানীয় প্রভাবই শেষ কথা বলে। মির্জা আব্বাস সেই পুরনো ফরম্যাটেই তার আসন ধরে রেখেছেন। কিন্তু উচ্চকক্ষ বা আপার হাউসের খেলাটা সম্পূর্ণ ভিন্ন। এখানে কোন ব্যক্তি সরাসরি ভোটে দাঁড়ান না, এখানে ভোট হয় দলের নামে। একে বলা হয় আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেম। নিয়মটা খুব সহজ। সারা দেশে একটি দল যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষের 100টি আসনের মধ্যে ঠিক তত শতাংশ আসন সেই দল পাবে। ধরা যাক নাসির উদ্দিন পাটোয়ারির দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সারা দেশে মোট ভোটের 5% পেয়েছে, তাহলে উচ্চকক্ষের 100টি আসনের মধ্যে 5টি আসন এনসিপি পাবে। আর দলের নিয়ম অনুযায়ী এই তালিকার 1 নম্বরে আছে নাসির উদ্দিন পাটোয়ারি। অর্থাৎ জনগণের সরাসরি ভোটে অল্পের জন্য হারলেও জনগণের দলীয় ভোটের সমর্থনে তিনি ঠিকই আইন প্রণেতা হিসেবে সংসদে যাচ্ছেন। তাহলে সংসদে গিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির কাজ কি হবে, আর মির্জা আব্বাসের কাজই বা কি হবে? এখানে তৈরি হচ্ছে এক চমৎকার ফিউশন। মির্জা আব্বাস একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। ঢাকার অলিগলি তার চেনা, এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা বা স্থানীয় উন্নয়ন, এসব কাজ তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে সামলাবেন। নিম্নকক্ষের এমপি হিসেবে এলাকার মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানই হবে তার প্রধান কাজ। ওদের তো সংসদে যাওয়া উচিত, তার মানে হলো কিছু লোককে তারা পাস ফেল করুক সংসদে। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি উচ্চকক্ষে বসবেন একজন পলিসি মেকার বা নীতি নির্ধারক হিসেবে। তিনি ট্রেন বা কালভার্ট নিয়ে মাথা ঘামাবেন না, তার ফোকাস হবে রাষ্ট্রীয় সংস্কার। পুলিশ রিফর্ম কিভাবে হবে, সংবিধানকে কিভাবে আরো বেশি গণতান্ত্রিক করা যায়, প্রশাসনের স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করা যায়, এসব জটিল আইনি ও বুদ্ধিভিত্তিক লড়াই তিনি লড়বেন। তিনি সংসদের কথা বলবেন লজিক দিয়ে, ডাটা দিয়ে এবং তথ্য দিয়ে। জুলাই বিপ্লবে যে স্বপ্ন নিয়ে তরুণরা রাস্তায় নেমেছিল, সেই স্বপ্নের সঠিক বাস্তবায়ন করাই হবে উচ্চকক্ষে নাসিরের কাজ। তার এই অবস্থান প্রমাণ করে বাংলাদেশে এখন আর শুধু পেশি শক্তি রাজনীতি চলবে না, বরং মেধা রাজনীতি বা ইন্টেলেকচুয়াল পলিটিক্সের দিন শুরু হয়েছে। একই ঢাকা 8 আসন থেকে 2 জন নেতা সংসদে যাচ্ছেন, কিন্তু তাদের গন্তব্য ও দায়িত্ব ভিন্ন। একজন মাঠের নেতা, অন্যজন মেধার নেতা। গণতন্ত্রের এই নতুন মডেলে কেউ কাউকে এলিমিনেট করছে না, বরং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছে। নাসির উদ্দিন পাটোয়ারির এই সংসদে যাওয়া তরুণ প্রজন্মের জন্য এক বিশাল বার্তা। তারা দেখলো যে প্রচলিত নোংরা রাজনীতির স্রোতে গা না ভাসিয়েও সততা আর যোগ্যতার জোরে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যাওয়া সম্ভব। সিস্টেম যদি সঠিক হয়, তবে যোগ্য মানুষ ঠিকই তার জায়গা খুঁজে পায়। অনেকে বলছেন সংসদে নাসির উদ্দিন পাটোয়ারি হবেন বিপ্লবের মস্তিষ্ক। সরকারের যে কোনো ভুল তিনি ধরিয়ে দেবেন ক্ষুরধার যুক্তি দিয়ে, আবার ভালো কাজের প্রশংসাও করবেন। অর্থাৎ আগামী 5 বছর আমরা সংসদে এক গঠনমূলক ঝড় দেখতে পাবো। আমি গণতন্ত্রকে ধ্বংসের জন্য নামছি, এটা অভিযোগ না। মিডিয়ার সামনে হলে আমাকে মারছে। যে লোকটা বলতেছে আমি মির্জা আব্বাস এলাকা কেন দিচ্ছেন, সে আবার আমাকে মারছে। এমন এক বিরোধী কণ্ঠস্বর যাকে টাকার জোরে কেনা যাবে না বা ভয় দেখিয়ে থামানো যাবে না। আরো বেশি ছিল, এখন হয়নি।
3-4 হাজার ভোটের ব্যবধান তাকে এমপি হওয়া থেকে আটকাতে চেয়েছিল, কিন্তু জুলাই সনদ তাকে সসম্মানে আইন প্রণেতা বানিয়েছে। এটা মির্জা আব্বাসের পরাজয় নয়, আবার নাসিরের একক বিজয়ও নয়, এটা বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর বিবর্তনের বিজয়। তবে প্রশ্ন থেকেই যাই, উচ্চকক্ষে বসে নাসিরউদ্দিন পাটোয়ারি কি পারবেন তারুণ্যের সেই আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করতে? পুরনো ধাঁচের রাজনীতিকদের ভিড়ে তার এই বুদ্ধিভিত্তিক রাজনীতি কি টিকতে পারবে, নাকি সিস্টেমের জাতাকলে পৃষ্ঠ হয়ে তিনিও গতানুগতিক এমপি হয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, আগামী দিনে সংসদ অধিবেশনগুলো আর আগের মতো বোরিং হবে না। যখন এক পাশে অভিজ্ঞতার ভার আর অন্য পাশে তারুণ্যের তেজ মুখোমুখি হবে, তখন আগুনের ফুলকি তো উঠবেই। কার কথা বলতেছ? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। দর্শক, আপনারা কি মনে করেন, উচ্চ কক্ষ বা আপার হাউসের এই ধারণা কি বাংলাদেশে সফল হবে? নাসিরউদ্দিন পাটোয়ারি কি পারবেন সংসদে তারুণ্যের কণ্ঠস্বর হয়ে উঠতে, নাকি মির্জা আব্বাসের মতো অভিজ্ঞ নেতারাই শেষ পর্যন্ত সব নিয়ন্ত্রণ করবেন? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। কার কথা বলতেছ? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। যুবদল, ছাত্রদল, এই মার্কেট থেকে কে টাকা তোলে? অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্পন্ন হয়েছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ জয়ের মাধ্যমে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে ফল ঘোষণার পরও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আলোচিত আসন ঢাকা ৮। এই আসনে একদিকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অন্যদিকে নতুন প্রজন্মের আলোচিত মুখ নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনী প্রচারণা জুড়ে দুজনের বাকযুদ্ধ এবং রাজনৈতিক অবস্থান এই আসনটিকে জাতীয় রাজনীতির হাই ভোল্টেজ ময়দানে পরিণত করেছিল। অনেকে এই প্রতিদ্বন্দ্বিতাকে আখ্যা দিয়েছেন রাজনীতির টম অ্যান্ড জেরি লড়াই। তবে ভোট গ্রহণ শেষে বেসরকারি ফলাফলে জয়ী হন মির্জা আব্বাস। রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোট হয়। মির্জা আব্বাস পান ৫৬,৫৫২ ভোট, পোস্টাল ভোট সহ মোট ৫৯,৩৬৬ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি পান ৫১,৫৭২ ভোট। পোস্টাল ভোট সহ যা দাঁড়ায় ৫৪,১২৭ ভোটে, ব্যবধান ৫,২৩৯। নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। তবে ফল ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাটোয়ারিকে ঘিরে আলোচনা থেমে থাকেনি। সমর্থকদের অনেকেই হতাশ, তাদের প্রার্থী সংসদে যাচ্ছে না। আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের পর নতুন বাস্তবতায় তার সংসদে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ আলোচনায় এসেছে দেশের সংসদ ব্যবস্থায় সম্ভাব্য এক বড় পরিবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। যদি বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো চালু হয়, তাহলে নিম্নকক্ষে থাকবেন সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা এবং উচ্চকক্ষ হবে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। এই পিআর পদ্ধতিতে আসন নির্ধারিত হয় মোট প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী, কোন নির্দিষ্ট আসনে জয় পরাজয়ের ভিত্তিতে নয়। সুতরাং ভোটের শতাংশই নির্ধারণ করতে পারে আসন। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট ভিত্তিক ভোটের হিসেবে বিএনপি জোট পেয়েছে প্রায় ৫৩% ভোট। যদি উচ্চকক্ষে ১০০টি আসন ধরা হয়, তাহলে আনুপাতিক হিসেবে বিএনপি জোট পেতে পারে প্রায় ৫৩টি আসন এবং জামায়াত সমর্থিত জোট পেতে পারে প্রায় ৪০টি আসন। অর্থাৎ যে দল জাতীয়ভাবে যত ভোট পেয়েছে, উচ্চকক্ষে তত প্রতিনিধিত্ব পাবে। আর সেখানেই খুলছে পাটোয়ারির সংসদে যাওয়ার পথ। আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতো সিচুয়েশন আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনে অংশ নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি থেকে, যা ছিল জামায়াত সমর্থিত জোটের অংশ। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হলে দলগুলো তাদের প্রাপ্ত আসনে মনোনয়ন দিতে পারবে পছন্দের ব্যক্তিদের, সরাসরি নির্বাচনে জয়ী না হলেও। সেই হিসেবে এনসিপি যদি তাদের কোটার কোনো আসনে পাটোয়ারিকে মনোনয়ন দেয়, তাহলে তিনি নিম্নকক্ষে পরাজিত হলেও উচ্চকক্ষের সদস্য হিসেবে সংসদে প্রবেশ করতে পারবেন। অভিনন্দন ইঞ্জিনিয়ার তারেক রহমান। জাতীয় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ১৩তম ব্যাচে সাফল্যের জন্য শুভেচ্ছা। ভোটে হারার পর এভাবেই তারেক রহমানকে ইলেকশন ইঞ্জিনিয়ার উপাধি দিয়েছেন ১১ দলীয় জোটের তরুণ প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। ভোটের আগেও এই ধরনের বিভিন্ন রসাত্মক ও প্রতিবাদী বক্তব্য দিয়ে নির্বাচনের আগে আলোচনায় এসেছিলেন পাটোয়ারি। অন্যদিকে কিশোর গ্যাং আর নাস্তিকদের জম হিসেবে আখ্যায়িত হয়েছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। দুজনই পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা, কিন্তু নির্বাচনে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে এই দুই বলিষ্ঠ কণ্ঠস্বরকে।
প্রিয় দুই নেতাকে সংসদে দেখা যাবে না এমন খবরে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে লাখো তরুণের। কিন্তু সুখবর হচ্ছে, একটি সমীকরণ মেলাতে পারলে হেরেও সংসদে যেতে পারবেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও খেলাফাতে মজলিসের মামুনুল হক। কিন্তু কিভাবে? চলুন দেখে নেওয়া যাক। সাধারণ নির্বাচনে হারলে তার আর সংসদে যাওয়ার কোনো সুযোগ থাকে না, কিন্তু ডক্টর ইউনূস এমন একটি সিস্টেম করে গেছেন যেখানে নাসির উদ্দিন পাটোয়ারির মতো দেশপ্রেমিক নেতাদের হারলেও সংসদে যাওয়ার সুযোগ থাকছে। ব্যালট যুদ্ধে হেরে গিয়েও অনেক আলোচিত নেতারা কিভাবে সংসদে পা রাখতে পারেন, সে সমীকরণটি এখন সারা দেশে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। এটি কোনো ম্যাজিক নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ সংসদীয় কাঠামোর এক আমূল পরিবর্তনের ইঙ্গিত। পিআর পদ্ধতির কারণে সুখবর পাবেন নাসির উদ্দিন পাটোয়ারি ও মামুনুল হক। পিআরের কারণে কোনো রাজনৈতিক দল ন্যূনতম 1% ভোট পেলেই উচ্চকক্ষে আসন পাবে, অর্থাৎ 1% ভোট পেলেই উচ্চকক্ষের 100টি আসনের মধ্যে একটি আসন পাবে ওই রাজনৈতিক দল। এক্ষেত্রে ওই দলটি নিম্নকক্ষে কোনো আসন যদি জিততে ব্যর্থও হয়, তা উচ্চকক্ষে কোনো বাধা তৈরি করবে না। সেখানে তো এনসিপি 6টা আসন পেয়ে উচ্চকক্ষে আসন পেতে অগ্রাধিকার পেয়ে বসে আছে। অন্যদিকে মামুনুল হকের ডক্টর ইউনূসের তৈরি করা এই পদ্ধতিতে দলের হেভিওয়েট নেতারা সরাসরি আসনে পরাজিত হলেও দলের প্রাপ্ত ভোটের জনপ্রিয়তায় ভর করে সিনেট সদস্য হিসেবে ঠিকই জাতীয় সংসদে নিজেদের জায়গা করে নিতে পারবেন। এই নতুন নিয়মে সংসদে যাওয়ার দৌড়ে সবার আগে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি, মামুনুল হক সহ আরও কয়েকজন নেতা। এই পদ্ধতি কার্যকর হলে বিএনপি, জামায়াত জোট কিংবা ইসলামী আন্দোলনের মতো যোগ্য দলগুলো তাদের যোগ্য নেতৃত্বকে হারের পরও সংসদে কাজে লাগাতে পারবে। যদিও তারা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে পরিচিত হবেন, তবে উচ্চকক্ষের সদস্য হিসেবে তাদের মূল পরিচয় হবে সিনেট সদস্য। এই দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থা দেশের আইন প্রণয়নে অভিজ্ঞ রাজনৈতিকদের অংশগ্রহণ নিশ্চিত করবে, যা গতানুগতিক বিজয়ী ও বিজিতের ব্যবধানকে কমিয়ে আনবে। ফলে মাঠের লড়াইয়ে পরাজিত হয়েও নীতি নির্ধারণী পর্যায়ে এই প্রভাবশালী নেতাদের উপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে। উল্লেখ্য, গত জুলাইয়েই বলা হয়েছিল জাতীয় একমত কমিশন সিদ্ধান্ত দিয়েছে জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে 100 আসন বিশিষ্ট। এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে, অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলো যে ভোট পাবে তার ভিত্তিতে দলগুলোর মধ্যে এসব আসন বণ্টন করা হবে। জাতীয় একমত কমিশনে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করে। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল বিএনপি ও তাদের সমমনা দল ও জোটগুলো। তারা বলে, উচ্চকক্ষের সদস্য মনোনীত হতে হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে। কিন্তু তাদের এই দাবি শেষ পর্যন্ত ঢোপে টেকেনি। কমিশনের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না, তবে অর্থ বিল ব্যতীত অন্য সব বিল নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষে উপস্থাপন করতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। 1 মাসের বেশি বিল আটকে রাখলে সেটিকে উচ্চকক্ষের অনুমোদিত বলে গণ্য করা হবে। নিম্নকক্ষের প্রস্তাবিত বিলগুলো পর্যালোচনা ও বিশ্লেষণ করবে উচ্চকক্ষ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তা অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে। যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে, তবে উভয় কক্ষে পাশ হওয়া বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। আর যদি উচ্চকক্ষ কোনো বিল প্রত্যাখ্যান করে, তাহলে তা সংশোধনের সুপারিশ সহ নিম্নকক্ষে পুনর্বিচারণের জন্য পাঠানো হবে। নিম্নকক্ষ সেই সব সংশোধন আংশিক বা পূর্ণভাবে গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করতে পারবে। সুপ্রিয় দর্শক, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠিত হবে। আনুপাতিক হারে এনসিপি 2টি সিট পাবে। আমরা এই 2 সিটে নাসির উদ্দিন পাটোয়ারি এবং আসিফ মাহমুদকে দেখতে চাই। তাহলে সংসদে নাসির উদ্দিন বনাম মির্জা আব্বাস এবং আসিফ মাহমুদ বনাম ইশরাকের ফাইটিং দেখতে পারবো। আপনারা কোন দুজনকে দেখতে চান কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিপুল ব্যবধানে গণভোটে হ্যাঁ জেতায় রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন ও গণভোটে মোট ভোটার ছিলেন 12,77 লাখ। ইসির তথ্য অনুযায়ী গণভোটে ভোট পড়েছে 60.26%। এর মধ্যে হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,429 জন, আর না ভোট দিয়েছেন 2,25,65,627 জন। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার ফলে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমার পাশাপাশি রাষ্ট্রপতির ক্ষমতা কিছু ক্ষেত্রে বাড়বে। সাংবিধানিক পদে নিয়োগ হবে ক্ষমতাসীন দল, বিরোধী দল ও ক্ষেত্র বিশেষে বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে। বর্তমান সংবিধান অনুযায়ী প্রায় সব নির্বাহী কর্তৃত্ব প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত। একই সাথে জুলাই সনদের প্রস্তাব বাস্তবায়িত হলে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনার্জি রেগুলেটরি কমিশনে কারো পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিজ এখতিয়ারে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারবেন।
আবার রাষ্ট্রপতি নির্বাচন করা হবে গোপন ব্যালটে এবং উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে। হ্যাঁ ভোট জয়ী হওয়ায় আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। এর মধ্যে নিম্নকক্ষ পরিচালিত হবে সরাসরি জনগণের ভোটে, আর নীতি নির্ধারণী ভারসাম্য বজায় রাখতে গঠিত হবে 100 সদস্যের উচ্চকক্ষ বা সিনেট। এই 100 জন সদস্য নির্বাচিত হবেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে, অর্থাৎ প্রতিটি রাজনৈতিক দল সারা দেশে মোট যত শতাংশ ভোট পাবে সেই শতাংশের অনুপাতে তারা সিনেটের আসন পাবে। মূলত রাজনৈতিক দলগুলোর তাদের পছন্দের প্রার্থীদের জমা দেওয়ার তালিকা থেকে পর্যায়ক্রমে সিনেটররা নিয়োগ পাবেন। সেক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীর নাম পছন্দের তালিকায় থাকলে তিনি দলের পক্ষে উচ্চকক্ষে জায়গা পেতে পারেন। এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সরকার গঠন করবে বিএনপি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম 180 কর্মদিবসের মধ্যেই জুলাই সনদের এই সংস্কারগুলো সংবিধানে স্থায়ীভাবে যুক্ত করা হবে। তবে নির্দিষ্ট সময়ে সংবিধান সংস্কার না করলে কি হবে তা বাস্তবায়ন আদেশে উল্লেখ নেই। অন্যদিকে সংবিধান সংশোধন পদ্ধতিতে এই পরিবর্তনের ফলে একটি নির্দিষ্ট দলের চাওয়ার প্রেক্ষিতে সংবিধান সংশোধন করা কঠিন হবে, কারণ জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধান সংশোধন করতে নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাগবে। এছাড়া গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সংস্কার প্রস্তাব অনুযায়ী এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। প্রধানমন্ত্রী পদে থাকা ব্যক্তি একই সাথে দলীয় প্রধানের পদে থাকবেন না, এমন বিধানও প্রস্তাব করা হয়েছে। তবে এই প্রস্তাব নিয়ে ওই সময়ে বিএনপির ভিন্ন মত ছিল। দলটি ক্ষমতায় বসার পর বিষয়টি নিয়ে তাই জটিলতার আশঙ্কা রয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এসব ছাড়াও জুলাই সনদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করতে প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন হবে এবং সেখানে বিরোধী দলীয় নেতার উপস্থিতি বাধ্যতামূলক করা হবে। জরুরি অবস্থার সময়ও মৌলিক অধিকার খর্ব করা যাবে না। পাশাপাশি জুলাই সনদে নারীদের সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানো এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচনের প্রস্তাব রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের অঙ্গীকার করে। এ লক্ষ্যে 2024 সালের অক্টোবরে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে তারা। ধারাবাহিকভাবে আরও কয়েকটি খাতে সংস্কারের সুপারিশ দিতে কমিশন করা হয়। 30টি রাজনৈতিক দলের সাথে কমিশনের দীর্ঘ আলোচনার পর 84টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়। এসব নিয়েই তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় চাইলেও আগের সরকারের মতো আর কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারবে না কোনো সরকার। বিএনপির জোট নতুন সরকার গঠনের পর তাদের জন্য তাই অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। সেই সাথে শক্তিশালী বিরোধী দল গঠিত হলে আমিরামির ধারা থেকে বেরিয়ে একটি প্রাণবন্ত সংসদের অপেক্ষায় বাংলাদেশ। নিউজ ডেস্ক, বাংলা এডিশন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত, ওপিনিয়ন অবশ্যই জানাবেন আপনারা কি বলতে চান। সারজান্না মির্জা আব্বাসের পিছু হেরে গিয়েও সংসদেই যাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। হেরেও জিতলেন তিনি। 4000 কিন্তু 4000-এ হার, 4000 ভোটে পরাজিত হয়েছে। কিন্তু উচ্চকক্ষে এমপি সংসদে ফিরছে জুলাইয়ের এই বর্জ্যকণ্ঠ নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে এখানে বলে রাখা ভালো, সে হারে নাই, তাকে হারিয়ে দেওয়া হয়েছে। আজকে এই কথাটা শুনে আমার আসলেই শান্তি লাগলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি সংসদে যাচ্ছে, পার্লামেন্টে যাচ্ছে, তিনি ছাড়ছে না মির্জা আব্বাসের পিছু। প্রিয় দর্শক, জানাবেন আপনারা কি মনে করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি হেরেছে নাকি তাকে হারিয়ে দেওয়া হয়েছে? আপনাদের অভিব্যক্তি কি ঢাকা 8 আসনের ফলাফল নিয়ে, ঢাকা 8 আসনের নির্বাচনী ফলাফল নিয়ে কি বলতে চান আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়নটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ভিডিওতে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।